আচ্ছা, এরপরে আমি তৃতীয় পর্যায়ে আসছি। হ্যাঁ, তার প্রথম পর্যায়টা ছিল হচ্ছে অর্গানিক কম্পাউন্ডকে চেনানো, আইউপিএসসি নমেনক্লেচার শেখানো, তার সাথে তার একটু এদিক করে তারপরে আসলো আইসোমারিজম। এরপরে আমরা মূল পর্বে ঢুকছি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, দ্যাট ইজ রিয়াকশন মেকানিজম। অর্থাৎ কোন রিয়াকশন যত আমরা যেগুলো পড়বো এর ফলোড বাই করে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং সমস্ত ফাংশনাল গ্রুপ 12 এ তাদের অ্যালকিল হ্যালাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড এক্সেট্রা, অ্যালিফেটিক, অ্যারোমেটিক কম্পাউন্ড। তো সেই সমস্ত রিয়াকশন গুলো যে ঘটে সেই তার মেকানিস্টিক ওয়ে বা তার ভিত কার উপর দাঁড়িয়ে আছে, তো সেগুলো যার উপর দাঁড়িয়ে আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ ইন্ডাকটিভ এফেক্ট, মেসোমারিক এফেক্ট। মেসোমারিক এফেক্ট কে আমরা সবচেয়ে বেশি পরিচিত রেজোনেন্স এফেক্ট বলে, কারণ রেজোনেন্স এফেক্ট আর মেসোমারিক এফেক্টের মধ্যে একটা ফাইন লাইন ডিফারেন্স আছে, সেটা অতটা না ভাবলেও চলবে, আমরা বলে অভ্যস্ত রেজোনেন্স এফেক্ট। ঠিক আছে, হাইপার কনজুগেটিভ এফেক্ট, দ্যাট ইজ হাইপার কনজুগেশন। এই তিনটেকে পরপর লিখেছি কেননা এই তিনটেই হচ্ছে পার্মানেন্ট এফেক্ট। ঠিক আছে, এছাড়াও ইলেকট্রোমারিক এফেক্ট, ইন্ডাক্টোমারিক এফেক্ট, এগুলো কিন্তু কোনো রিয়াকশনে কাজ করে। এগুলো টেম্পোরারি এফেক্ট, অর্থাৎ যখন যখন একটা কম্পাউন্ড জন্য রিয়েজেন্টের কাছে আসে, রিয়াকশন করতে যাবে, টেম্পোরারিলি যে এফেক্ট গুলো কাজ করে, দ্যাট ইজ ইলেকট্রোমারিক এফেক্ট, ইন্ডাক্টোমারিক এফেক্ট এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, তো আমাদের মূলত ফোকাস হচ্ছে গিয়ে যেগুলো নিয়ে শেখা, সেটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, মেসোমারিক অর রেজোনেন্স এফেক্ট। আমি প্রথমেই বলেছিলাম যে মেসোমারিক আর রেজোনেন্স এর মধ্যে, মেসোমারিজম আর রেজোনেন্স এর মধ্যে একটা ফাইন লাইন ডিফারেন্স আছে, কিন্তু তোমরা একরকম ভাবে ভাবলেও কোনো অসুবিধা নেই। রেজোনেন্স এফেক্ট অ্যান্ড হাইপার কনজুগেশন, এই তিনটে আমাদের ফোকাস আজকে, এই তিনটেকে আমরা শেখাবো। এই তিনটেকে শেখানোর জন্য এর তাছাড়াও রিয়াকশন কত রকমের হয়, অর্থাৎ সাবস্টিটিউশন, অ্যাডিশন, এলিমিনেশন বলছি না, শেখানোর কোনো শেষ নেই। তো সেইগুলো পড়াতে গেলে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এগুলো বলবো। আমার কেন জানি মনে হচ্ছে আমি তোমাদের ফার্স্ট ক্লাসে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এগুলো অল্প বিস্তর বলেছি। ঠিক আছে, তো এগুলো বলবো এবং চেষ্টা করব অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিক কম্পাউন্ড সাথে অ্যালিফেটিক কম্পাউন্ডের ডিফারেন্সটা কি, কেন অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিসিটি একটা কম্পাউন্ডকে একটা এক্সট্রাঅর্ডিনারি স্টেবিলিটি এনে দেয়, সেগুলো বলবো, বলার ইচ্ছে থাকলো। তো যাই হোক, আমি তোমাদের এই পর্বে আজকে এই তিনটে এফেক্টকে বোঝাবো। ঠিক আছে, তো তাহলে আমরা শুরু করি। ফার্স্ট হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে। ঠিক আছে, তো ঠিক আছে, তো আমরা ছিলাম হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টে। সরি, আমি কি হচ্ছে, তো আমরা কিতে আছি, আমরা আছি ইন্ডাকটিভ এফেক্টে। ইন্ডাকটিভ এফেক্টে, তো ইন্ডাকটিভ এফেক্ট কাদের মধ্যে হয়? ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন থ্রু সিগমা বন্ড। ঠিক আছে, কার মধ্যে? যখন দুটো ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভিটির অ্যাটম, স্পেশালি আমি যেহেতু অর্গানিক কম্পাউন্ডে বলছি, যে আমি সিম্পল ভাবে বলছি, ধরো CH3, CH2 and Cl, এই যে কার্বন আর ক্লোরিন, এই যে সিগমা বন্ডে অ্যাটাচ আছে, এদের মধ্যে যে ইলেকট্রোনেগেটিভিটির বিস্তর তফাৎ আছে, তাহলে ক্লোরিন কি করবে, নিজের দিকে একটু ইলেকট্রন টানবে, কিংবা থ্রু সিগমা বন্ড দিয়ে, থ্রু সিগমা বন্ড দিয়ে। তার ফলে এদের মাথায় একটা পার্শিয়াল চার্জ তৈরি হবে, মানে ক্লোরিনের মাথায় একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ এবং কার্বনের মাথায় একটা পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। এই যে ইলেকট্রন পুশ করছে বা এই ইলেকট্রন পুল করছে টুয়ার্ডস ইটসেলফ থ্রু সিগমা বন্ড,
এটাকেই বলা হচ্ছে কি ইন্ডাকটিভ এফেক্ট। ব্যাপারটা ভাবতে খুব সিম্পল, ঠিক আছে? মানে আমাদের মূলত ভাবতে হবে সিগমা বন্ড দিয়ে ইলেকট্রনের চলন, হ্যাঁ, ইলেকট্রন যাচ্ছে, এটা অবশ্যই একটা পার্মানেন্ট এফেক্ট। এবং এটা নিশ্চয়ই করে ধরো এই কার্বনটার মাথায় ডেল প্লাস চার্জ তৈরি হলো, তখন কি করবে, পাশের কার্বনের মাথা থেকে অল্প একটু ইলেকট্রন টানবে, টানলে এর মাথায় একটা পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে, যেটা নাকি এর থেকে কম, যেটা নাকি এর থেকে কম। যদি আমার এরকম থাকতো, এর পাশেও আবার একটা CH3 থাকতো, এও টানতো, এর মাথায় আরেকটা পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হতো। তাহলে এই তিনটেরই সোর্স কিন্তু এখানে এই ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? মানে ক্লোরিনের মাইনাস আই এফেক্ট। তাহলে ইন্ডাকটিভ এফেক্ট কে আমরা আই এফেক্ট বলি, যেটা দুটো ভাগে ভাগ। একটা হচ্ছে নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট, অর্থাৎ নেগেটিভ মাইনাস আই এফেক্ট, বা আমার নেগেটিভ বললে পুরোটাই আমার লেখার কথা ছিল, নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট। এবং সবসময় তো এত বড় কথা লেখা যায় না, তাই এটাকে মাইনাস আই এফেক্ট বলে। আর যে ইলেকট্রন পুশ করে তার রেসপেক্টে এটা হচ্ছে প্লাস আই এফেক্ট বা পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট। আবার আমি বোঝাতে পারলাম যে ইন্ডাকটিভ এফেক্টের দুটো উইংস, একটা হচ্ছে মাইনাস আই এফেক্ট আর একটা হচ্ছে প্লাস আই এফেক্ট। এখন ব্যাপারটা হচ্ছে কি এই যে ডেল প্লাস, ডেল ড্যাশ প্লাস, ডেল ডাবল প্লাস, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমার যদি এটা সেন্টার হয়, সোর্স হয়, তার থেকে যত আমি দূরে দূরে যাব, তার মাথায় কিন্তু ক্যাটায়ন অর্থাৎ পজিটিভ চার্জটা কিন্তু কমতে থাকবে। সাধারণত বলা যায় যে তিনটে কার্বনের পরে আর মোটামুটি সেটাকে মানে লক্ষণীয় কোনো পজিটিভ চার্জ থাকে না, অর্থাৎ এন্ড আমরা এখানেই বলতে পারি যে এর পরে পরে চলে গেলে আমরা ভাবতে পারি, কিন্তু সেটা এতই কম ডেল প্লাস চার্জ বা সেটাকে আমাদের ধরা হয় না, ঠিক আছে? তাহলে খুব সিম্পল ভাবে ইন্ডাকটিভ এফেক্ট কে আমরা এইভাবে বললাম, কিন্তু আমাদের এর অ্যাপ্লিকেশনটা কোথায়, এবং আমরা আরো সুন্দর বুঝতে পারবো যখন আমরা ইন্ডাকটিভ এফেক্টের পরে রেজোনেন্স এফেক্ট বলবো। তো আমরা একদম টোটাল কোয়েশ্চেন ফর্মে বা অ্যাপ্লিকেশনের ভিত্তিতে আমি ইন্ডাকটিভ এফেক্টটাকে আলোচনা করে নিই, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে গিয়ে আমি যেটা বলবো যে অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? তো যদিও আমি বেশি পছন্দ করব যে যখন রেজোনেন্স শেখাবো আর একটু ভালো করে বোঝানো যায়, তো ওকে, আমি অ্যাসিডিটি অফ কার্বক্সিলিক অ্যাসিড ফার্স্টে সবচেয়ে সিম্পল কেস হচ্ছে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, হ্যাঁ, প্রোপানোইক অ্যাসিড এন্ড বিউটানোইক অ্যাসিড এন্ড সো অন, ঠিক আছে? এগুলোর যদি পারস্পরিক তুলনা, এটা একটা কেস স্টাডি করব। 2 নম্বর কেস স্টাডি করব হচ্ছে সিম্পল অ্যাসিটিক, আমি জিনিসগুলো বলে নিই, অ্যাসিটিক অ্যাসিড। তারপরেরটা করব হচ্ছে ধরো ফ্লোরো অ্যাসিটিক অ্যাসিড, তারপরেরটা করব ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এন্ড দেন ব্রোমো অ্যাসিটিক অ্যাসিড বা আয়োডো অ্যাসিটিক অ্যাসিড, আয়োডো অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কেস আমরা করব, মানে আমরা এগুলোকে বোঝাবো। নেক্সট কেস আমরা বলবো যে মোনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, মোনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এন্ড ট্রাইক্লোরো ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এই সমস্ত অ্যাসিডিটি কম্প্যারিজন করব বা বোঝাবো ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে, ঠিক আছে? তো আমাদের কি এইগুলো অ্যাসিড কেন, এই হাইড্রোজেন গুলো সব অ্যাজ এ H প্লাস হিসেবে বেরিয়ে যায়, অ্যাজ এ H প্লাস হিসেবে বেরিয়ে যায়। খুব সাধারণ সিম্পল ভাবে যদি আমি ভাবি যে আমি যদি একটাকে অন্তত এইভাবে লিখি যে OH, এই হাইড্রোজেনটা H প্লাস হিসেবে কেন বেরিয়ে যায়, কেননা হাইড্রোজেনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি এবং সেইভাবে টানার জন্য এই H প্লাসটা সহজে বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? তো এক্ষেত্রে এই টানটাকে নিউট্রালাইজ করে, ধরো ইন কেস অফ অ্যাসিটিক অ্যাসিড, এটা যত টানছে এই টানটাকে একটু কমিয়ে দেয়
মিথাইলের প্লাস আই এফেক্ট, মানে ইলেকট্রন পুশ করে বলছে যে হ্যাঁ তোমার খিদে তুমি এখানে কেন মেটাবে, আমি তো তোমাকে দিচ্ছি, হ্যাঁ ন্যাচারালি এ দিচ্ছে। তো এরকম করতে করতে ইথাইলের প্লাস আই এফেক্ট আর একটু বেশি। তার ফলে কি হবে যে এই হাইড্রোজেনটা ইন কেস অফ ফর্মিক অ্যাসিডে যত সহজে বেরিয়ে যেতে পারবে, এর হাইড্রোজেন গুলো কিন্তু অত সহজে বেরোয় না, এবং অ্যাসিডিটি কিন্তু আমার এর থেকে এর কম। অ্যাসিটিক অ্যাসিডের থেকে প্রোপানোয়িক অ্যাসিড লেস অ্যাসিডিক, ঠিক আছে, একদম সিম্পল, আমি যদি ইন্ডাকটিভ এফেক্ট দিয়েই বলি, ঠিক আছে। তো এবার নেক্সট হচ্ছে কি সেকেন্ড কেস, আমার ইনকে ফ্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, জাস্ট রিভার্স। আমার যদি ফ্লোরিনটা যদি এভাবে থাকে, তোমরা নিশ্চয়ই জানো যে ফ্লোরিন ইজ ভীষণ স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে কি হচ্ছে, এটা মাইনাস আই এফেক্ট, কার্বন থেকে মাইনাস আই এফেক্ট ইলেকট্রন টানছে, ন্যাচারালি এই দিকে টানবে, ন্যাচারালি এই দিকে টানবে, ন্যাচারালি এই দিকে টানবে। তার ফলে এই হাইড্রোজেনটা অ্যাজ এ এইচ প্লাস হিসেবে কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। তাহলে ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি আর একটু কম, ক্লোরিনের থেকে ব্রোমিনের থেকে আয়োডিনে আর একটু কম। তো তার মানে অ্যাসিডিটি অবশ্যই ফ্লোরো অ্যাসিটিক অ্যাসিডের সবচেয়ে বেশি, দেন ক্লোরো, দেন আয়োডো, এবং এর মধ্যে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এদের মধ্যে লিস্ট অ্যাসিডিক। বোঝা গেল আমি কি বললাম, যে এই যে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ফ্লোরিনে থাকার জন্য মাইনাস আই এফেক্টটা এদিকে কাজ করছে, সো হাইড্রোজেনটা অ্যাজ এইচ প্লাস হিসেবে সলিউশনে ছেড়ে বেরিয়ে যাবে খুব সহজে। নেক্সট থার্ড কেস হচ্ছে আমি মোনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, নিশ্চয়ই করে খুব সুন্দর করেই বুঝতে পারছো যে একটা ক্লোরিন আমি এখানে হ্যালোজেনটাকে সেম রেখেছি, যতটা মাইনাস সাইটে টানবে দুটো ক্লোরিন, হ্যাঁ আমার টানবে আরো বেশি, হ্যাঁ, এবং এখানে দুটো ক্লোরিন আরো টানবে, CCl3 তে তিনটে ক্লোরিন আরো টানবে, সো ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড আরো বেশি অ্যাসিডিক। তো খুব সিম্পল ভাবে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এগুলোর এক্সপ্লেনেশনটা করা যায়, বোঝা গেল তো? আচ্ছা, ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে যদিও আরেকটা জিনিসও বোঝা যায়, সেটা হচ্ছে স্টেবিলিটি অফ কার্বনিয়াম আয়ন। এটা মনে হয় আমি নেক্সট আমি কি বললাম, ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে স্টেবিলিটি অফ কার্বনিয়াম আয়ন, ঠিক আছে। তো এটা কিন্তু আমি আবারও রিপিট করব যখন হাইপার কনজুগেশন পড়াবো, হাইপার কনজুগেশন দিয়ে অনেক ভালো করে বেশি বোঝা যায়। তো ঠিক আছে, এটা দিয়ে আমি আগে বলে নিই। তো আমি তোমাদের কার্বনিয়াম আয়ন বলেছিলাম, মানে কার্বনিয়াম আয়ন তৈরি হয় কি করে, ধরো ইথাইল ক্লোরাইড, যদি ইথাইল ক্লোরাইডের ক্লোরিনটা অ্যাজ এ Cl মাইনাস হিসেবে বেরিয়ে যায় কোনো রিয়েজেন্টের প্রভাবেই হোক, তাহলে এই যে CH3CH2 প্লাস হয়, দিস ইজ কার্বনিয়াম আয়ন। কার্বন ক্যারিং পজিটিভ চার্জ হচ্ছে কার্বনিয়াম আয়ন, কার্বন ক্যারিং নেগেটিভ চার্জ কার্বন আয়ন, এবং কার্বন উইথ ফ্রি র্যাডিক্যাল উইথ 1 ইলেকট্রন, ফ্রি র্যাডিক্যালের কনসেপ্টটা সম্পূর্ণ আলাদা, আমি পরে নিশ্চয়ই তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো তাহলে এই হচ্ছে গিয়ে কার্বনিয়াম আয়ন। আমি তোমাদেরকে বলেছিলাম মনে হচ্ছে ফার্স্ট ক্লাসে যে 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন and 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নের স্টেবিলিটি চেনাতে শিখিয়েছিলাম যে কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি এবং কোনটা 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। দেখো এটা হচ্ছে রিঅ্যাক্টিং সেন্টার, তাহলে এর পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, ওকে। আচ্ছা ছেড়ে দাও, আমি এখানে আলফা কার্বন কেন বলছি, এটা যদি একটা কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে সেটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা যদি দুটো কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, তিনটে কার্বনের সাথে যুক্ত থাকলে 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এখন which one is more stable, ঠিক আছে। তো একদম সিম্পল ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে যেটা বোঝানো যায়, অনেক বেশি ভালো করে বোঝাতে হবে হাইপার কনজুগেশন যখন পড়াবো, কিন্তু এখানে আমি ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে বলছি যে ইন কেস, একটা কথা বলি, স্টেবিলিটি বলতে এই টোটাল অর্গানিক কম্পাউন্ডের চার্জ, সে প্লাস চার্জ হোক বা মাইনাস চার্জ হোক, অ্যাকিউমুলেশন অফ চার্জ ইন সিঙ্গেল অ্যাটম
কখনো সেটা স্টেবল নয়। বুঝতে পেরেছো? প্লাস চার্জ হলে তাকে নাও সবাই মিলে নিউট্রাল করার চেষ্টা করো, মাইনাস চার্জ হলে নাও ছড়িয়ে দাও সবার মধ্যে। তো এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড সবসময়, এগুলো ইউজুয়ালি ইন্টারমিডিয়েট যত স্টেবল হয় একটা রিয়াকশন তত ভালো হয়। নিশ্চয়ই এগুলো সব একটার সাথে একটা এত কানেক্টেড যে কি ইন্টারমিডিয়েটের স্টেবিলিটি কিভাবে রিয়াকশনের উপর ডিপেন্ড করে নিশ্চয়ই আমরা পরে পরে বুঝতে থাকবো এবং বলবো। ওকে, তো ইন কেস অফ 1 ডিগ্রি কার্বনিয়াম আয়নে আমার একটা মিথাইলে প্লাস আই এফেক্ট এই প্লাস চার্জটাকে নিউট্রাল করছে, whereas 2 ডিগ্রিতে দুটো মিথাইলে, whereas 3 ডিগ্রিতে তিনটে মিথাইলে প্লাস আই এফেক্ট একে স্টেবল করছে। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এই প্লাস চার্জটা বেশি স্টেবল হচ্ছে তিনটে মিথাইলের ইলেকট্রন পুশিং এফেক্ট দিয়ে, so 3 degree carbonium ion is more stable than that of 2 degree and than that of 1 degree carbonium ion. ওকে, বোঝা গেল? এবার হচ্ছে গিয়ে এটা তো হলো ফার্স্টে অ্যাসিডিটি বললাম, তারপরে কার্বনিয়াম আয়ন স্টেবিলিটি বললাম, নেক্সট আমরা বলবো বেসিসিটি, অর্থাৎ ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে আমরা বেসিসিটি কি করে বুঝতে পারি। ঠিক আছে, মানে আমরা ইন্ডাকটিভ এফেক্টটা যেটা শিখলাম মূলত আমি চেষ্টা করছি তার অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় হচ্ছে। তো আমরা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি বেসিসিটি of different amines, ওকে, বেসিসিটি অফ ডিফারেন্ট অ্যামিন। তো আমরা একটু বলি যে যেমন ধরো আমরা তার আগে আয়নিক ইকুইলিব্রিয়ামে পড়েছিলাম যে অ্যামোনিয়া বেস ইন কনসেপ্ট, কি কনসেপ্টে? লিউইস বেস কনসেপ্ট, অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি যত নাইট্রোজেনের মধ্যে বেশি সে তত ভালো ইলেকট্রন ডোনার আর বেস। তো এটা হচ্ছে অ্যামোনিয়া, এর একটা হাইড্রোজেন যদি আমি মিথাইল দিয়ে সাবস্টিটিউট করি, দ্যাট ইজ মিথাইল্যামিন, আইইউপিএসসি নাম হচ্ছে মিথাইল্যামিনে কি করে দুটো, একটা মিথাইলের প্লাস আই এফেক্ট নাইট্রোজেনের মাথার ইলেকট্রন ডেন্সিটিকে আরো অনেকটা বাড়িয়ে দেয়, তার ফলে এর বেসিসিটি কিন্তু এ অন্যকে আরো ভালো ইলেকট্রন দেয়, গুড ইলেকট্রন ডোনার। সো মিথাইল্যামিন is more basic than that of ammonia, বা as well as আমরা বলতে পারি ইথাইল্যামিন হচ্ছে আরো বেশি বেসিক দেন অ্যামোনিয়া, অর্থাৎ এর প্লাস আই এফেক্ট। ঠিক আছে, তো আমরা যদি এটাকে বলবো, আমি শেখাচ্ছি, এটা হচ্ছে NHCH3 and আরেকটা হচ্ছে NCH3 আচ্ছা, নাইট্রোজেন একটা কার্বনের সাথে অ্যাটাচ, দ্যাট ইজ 1 ডিগ্রি অ্যামিন, নাইট্রোজেন দুটো কার্বনের সাথে অ্যাটাচ 2 ডিগ্রি অ্যামিন, এন্ড এটা হচ্ছে নাইট্রোজেন তিনটে কার্বনের সাথে অ্যাটাচ হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে ইন কেস অফ 3 ডিগ্রি অ্যামিনে তিনটে মিথাইলের প্লাস আই এফেক্ট নাইট্রোজেনের মাথার ইলেকট্রন ডেন্সিটিটাকে অনেকটা বাড়িয়ে দেয়, তার ফলে 3 ডিগ্রি অ্যামিন হচ্ছে মোস্ট বেসিক অ্যামং অল অফ দিস। ঠিক আছে, এন্ড 2 ডিগ্রি অ্যামিন তারপরে আর 1 ডিগ্রি অ্যামিন তারপরে। কিন্তু এইখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই টোটাল জিনিসটা হচ্ছে গিয়ে ইন গেসিয়াস মিডিয়ামে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন গেসিয়াস মিডিয়ামে আমার বেসিসিটি হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন is more basic than 2 degree amine and then 1 degree amine in gaseous medium. ঠিক আছে, কেন এই কথা বললাম এক্ষুনি খুব সুন্দর করে বুঝবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কেন গেসিয়াস মিডিয়ামে বললাম, কারণ এরপরেই আমি এই জিনিসটাকে এক্সপ্লেন করব অ্যাকুয়াস মিডিয়ামে। ঠিক আছে, তো গেসিয়াস মিডিয়ামে একদম সিম্পল ভাবে মিথাইলে প্লাস আই এফেক্ট, তিনটে মিথাইলের পজিটিভ ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে বোঝা যাচ্ছে যে এর মাথার ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি, তো এটা মোর বেসিক দ্যান 2 ডিগ্রি অ্যামিন এন্ড দ্যান 1 ডিগ্রি অ্যামিন। এবার অ্যাকুয়াস মিডিয়ামে গল্পটা কি হয় একটু দেখা যাক।
ঠিক আছে? তোমরা কিন্তু হাইড্রোজেন বন্ডিং করে ফেলেছো। তাহলে এটা হয়েছে। তাহলে আমি নেক্সট যাচ্ছি, এটা বোঝা গেছে। তো অ্যাকুয়াস মিডিয়ামে কিন্তু গল্পটা অন্যরকম হয়। অ্যাকুয়াস মিডিয়ামে যদি আমি বুঝি যে আমার এই লোন পেয়ারটা কি করে, H প্লাস কে নেয় জলে, নিয়ে হয়ে যায় CH3NH3 প্লাস, অর্থাৎ অ্যামোনিয়াম সল্ট হয়ে যায়, অ্যামোনিয়াম আয়ন হয়ে যায়। এবং এটা যদি 2 ডিগ্রি অ্যামিন হয়, CH3NH3, এই লোন পেয়ারটা H প্লাস কে নিয়ে হয়ে যায় CH3NH2 and CH3 plus and 3 ডিগ্রি অ্যামিন, এটাই জাস্ট হবে CH3 H প্লাস কে নিলে হবে হচ্ছে CH3 and H প্লাস। ঠিক আছে? অ্যাকুয়াস মিডিয়ামে এগুলো স্টেবিলিটি ডিপেন্ড করবে জলের সাথে এরা কতটা হাইড্রোজেন বন্ডিং, অর্থাৎ রেজাল্টেন্ট মানে H প্লাস কে নিয়ে অ্যাকচুয়ালি তোমরা কনজুগেট অ্যাসিড বেস পড়েছো, মানে এটা যদি বেস হয় এটার কনজুগেট অ্যাসিড হবে। ঠিক আছে? বেসের একটা বেস H প্লাস কে নিয়ে যেটা ফর্ম করলো সেটা হচ্ছে তার কনজুগেট অ্যাসিড। অর্থাৎ এগুলো স্টেবিলিটি কল্পনা করা হয়, যে একটা বেসের স্টেবিলিটি কল্পনা করা হয় বা বেসটা কত ভালো বেসিক, তার কনজুগেট অ্যাসিডটা সেই মিডিয়ামে কতটা স্টেবল হচ্ছে। ঠিক আছে? তো এখানে মিডিয়াম কি? এখানে মিডিয়াম হচ্ছে জল। জলের ভূমিকাটা কি? জলের ভূমিকাটা হচ্ছে গিয়ে ভীষণ সুন্দর, ভীষণ ইন্টারেস্টিং। এই যে নাইট্রোজেনের সাথে যে 3টে হাইড্রোজেন আছে, এই 3টে জলের মলিকিউলের সাথে হাইড্রোজেন বন্ড করে স্টেবল হয়। ঠিক আছে? অসম্ভব স্টেবল একটা জিনিস পাবো না। এ যত স্টেবল হবে এ ব্যাক করবে তত কম, ব্যাক যত কম করবে মানে এর বেসিক নেচারটা তত বেশি দেখাবে। তো এর ক্ষেত্রে সেটা কি হয়? এর ক্ষেত্রে হবে হচ্ছে CH3NCH3, এই H এবং এই H, এ দুটো ওয়াটার মলিকুলের সাথে হাইড্রোজেন বন্ড করবে। আর এর ক্ষেত্রে NCH3, এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট, খুব আসে পরীক্ষায়, খুব আসে এমনি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেও এটা খুব কাজে লাগে। খেয়াল রাখতে হবে কিসে বলেছে। তাহলে দেখছি ইন কেস অফ আমার 1 ডিগ্রি অ্যামিনে তার যে রেজাল্টেন্ট কনজুগেট বেস অর্থাৎ অ্যামোনিয়াম আয়নটা ইজ স্টেবিলাইজড বাই হাইড্রোজেন বন্ডিং উইথ 3টে হাইড্রোজেন বন্ডিং 3টে ওয়াটার মলিকুলের সাথে। এটা দুটো ওয়াটার মলিকুলের সাথে, 3 ডিগ্রি অ্যামিন কিন্তু একটা ওয়াটার মলিকুলের সাথে। তাহলে ব্যাপারটা পুরো পাল্টে গেল। বেসিক মিডিয়ামের থেকে তোমার এয়ার মিডিয়ামের থেকে অ্যাকুয়াস মিডিয়ামে ব্যাপারটা পুরো পাল্টে গেল। এয়ার মিডিয়ামে 3 ডিগ্রি অ্যামিন বেশি বেসিক ছিল, 3টে মিথাইলের প্লাস আইএফে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ারে ইলেকট্রন ডেনসিটিটা বাড়াচ্ছিল। এই ক্ষেত্রে কি হলো, 1 ডিগ্রি অ্যামিনের অ্যামোনিয়াম সল্ট হচ্ছে রেজাল্টেন্ট সল্ট ইজ ভেরি মাচ স্টেবিলাইজড থ্রু হাইড্রোজেন বন্ডিং উইথ ওয়াটার। এইবারে এইগুলোকে কনসিডার করে অ্যাকুয়াস মিডিয়ামে যেহেতু 2 ডিগ্রি অ্যামিনটা একটা মডারেট ব্যাপার, অর্থাৎ সে দুটো ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ড করছে অ্যাজ ওয়েল অ্যাজ দুটো মিথাইলের প্লাস আই এফেক্ট আছে, অর্থাৎ এর আর এর মাঝামাঝি মডারেট ব্যাপার হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। সো অ্যাকুয়াস সলিউশনে 2 ডিগ্রি অ্যামিন হচ্ছে সবচেয়ে বেশি বেসিক ইন কিসে? ইন অ্যাকুয়াস মিডিয়ামে। ঠিক আছে? 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি বেসিক, তারপরে 1 ডিগ্রি অ্যামিন, এবং এখানে সবচেয়ে লেস বেসিক হচ্ছে গিয়ে 3 ডিগ্রি অ্যামিন। এটা প্লিজ খুব সুন্দর করে মনে রাখবে, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? গেসিয়াস মিডিয়ামে
আর অ্যাকুয়াস মিডিয়ামে অ্যামিন। তো আমি মোটামুটি তোমরা ইন্ডাকটিভ এফেক্ট ব্যাপারটা বুঝতে পেরেছো, যে ইন্ডাকটিভ এফেক্টে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হয় থ্রু সিগমা বন্ড। আর এরপরে খুব সুন্দর করে বুঝবে যখন আমরা থ্রু পাই বন্ড দিয়ে বোঝাবো, ঠিক আছে? তাহলে নেক্সট আমরা আসছি হচ্ছে রেজোনেন্স মেসোমারিক এফেক্ট বা রেজোনেন্স এফেক্ট, ঠিক আছে? ওকে।